হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলস এন্টারটেইনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। এখন আমি কথা বলবো 2025 সালের সেরা 10 বাংলাদেশি সিনেমা নিয়ে। আমি জানি এতদিন পরে এসে এই টপিকে একটা টপ চার্ট বানানোটা অনেকটাই হাস্যকর। এতদিন পরে আসলে এইটার জন্য নিশ্চয়ই কেউ অপেক্ষা করছে না, কিন্তু আসলে দুইটা কারণে এই টপ চার্টটা আমি আসলে না বানিয়েও পারছি না। তার মধ্যে প্রথম এবং প্রধান কারণটা হচ্ছে এইটা এই চ্যানেলের একটা আসলে অবিচ্ছেদ্য অংশ, একটা সিগনেচার ভিডিও। এই চ্যানেলের যে রিভিউ এবং টপ চার্ট করার যে জার্নিটা, সেটা শুরুই হয়েছিল 2017 সালের সেরা 10 বাংলাদেশি সিনেমার টপ চার্ট নিয়ে, এবং তার পরবর্তীতে 2024 সাল পর্যন্ত, মানে 24 সালের সিনেমাগুলোর টপ চার্ট একদম নিয়মিতভাবে এই চ্যানেলে এসেছে। সো একটা লম্বা সময় পর্যন্ত এটাই চ্যানেলটার কিন্তু একটা ঐতিহ্যই বলতে পারেন। তো এই বছর আসলে লাস্ট ইয়ারের শেষটাতে আমি আপনাদের অলরেডি বলেছি যে আমার চাকরি পরিবর্তনের কারণে অনেক এক্সট্রা অ্যাডেড প্রেশার ছিল, যার কারণে ওই সময়টাতে ডিসেম্বরের লাস্ট যে সময়টাতে এই ভিডিওগুলো সাধারণত আমি বানিয়ে থাকি সেটা বানাতে পারি নাই। কিন্তু এই ভিডিওটা আসলে না বানাতে পারলে আসলে আমার কাছে অপূর্ণ থেকে যাবে। সো এই কারণে আসলে এই ভিডিওটা বানানো খুব জরুরি। এবং দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে 2025 সালটা কিন্তু আসলে অনেক সিগনিফিকেন্ট সিনেমা মুক্তি পেয়েছিল। ইনফ্যাক্ট কোভিডের পরে প্রতি বছর আমি বানিয়ে থাকলেও টপ 10 কিন্তু আমি অনেক দিন ধরে বানাতে পারি নাই। সেই 2018 সালে যদি ভুল না হয়ে থাকি সর্বশেষ আমি সেরা 10 সিনেমার টপ চার্ট বানাতে পেরেছিলাম। তার পরবর্তী বছরগুলোতে আসলে সেরা 5, সেরা 7 এরকম করে হয়তো বানাতে হয়েছে। আমি ভালো কোনো সিনেমা এতগুলো 10টা পাই নাই যেটা নিয়ে আমি টপ 10 বানাতে পারবো। সো অনেক দিন পরে আসলে এরকম একটা সুযোগ পেয়েছি যে অন্তত 10টা সিনেমা যেটা জেনুইনলি আমি প্রমোট করতেই পারি সেরকম 10টা সিনেমা বের হয়েছে। সো এই টপ চার্টটা না বানালে আসলে নিজের কাছে খুব গিল্ট ফিল হচ্ছিল। সো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কি কি সিনেমা থাকছে আজকের এই টপ চার্টে। 10 সাবা। আমার জন্য তোর কষ্ট করতেছে, আর তোমার জায়গায় যদি আমি হতাম তুমি আমার ফালাই দিতাম। মাকসুদ হাসান পরিচালিত ড্রামা জনরার এই সিনেমায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, রোকেয়া প্রাচী, মুস্তফা মনোয়ার সহ আরো অনেকে। সিনেমায় আমরা দেখতে পাই সাবা নামের এক তরুণী তার অসুস্থ মায়ের সেবা করতে গিয়ে এবং বাবার অবর্তমানে চরম আর্থিক অনটনের মধ্যে সংসার চালাতে গিয়ে কিভাবে নিজের জীবনের আনন্দকে বিসর্জন দেয়। জীবনবোধের চরম বাস্তবসম্মত উপস্থাপন আর অভিনয় শিল্পীদের কনভিন্সিং পারফরমেন্স এই সিনেমার প্রাণ। কিছু কিছু সিকোয়েন্সে স্টেজিংটা অত্যন্ত দক্ষতার সাথে করা হয়েছে। যেমন সিনেমা একটা দৃশ্য ছিল যেখানে সাবা ও তার মায়ের মধ্যকার এক ঝগড়ার দৃশ্য দেখানো হয় এবং এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে সাবা তার মাকে চড় দিয়ে বসে। ওই দৃশ্যটার পরিচালনা এবং সেখানে মেহজাবিন ও রোকেয়া প্রাচীর অভিনয় এই দুই ছিল অনবদ্য। টু বি ভেরি অনেস্ট, সাবার মতো স্লো বার্ন ট্র্যাজিক ড্রামা ব্যক্তিগতভাবে আমার খুব বেশি পছন্দ নয়। তবে যেসব দর্শক জীবন ঘনিষ্ঠ সিনেমা আর বাস্তবসম্মত অভিনয় দেখতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে এই সিনেমাটি। 9 চক্কর 302। আমি খুন করি নাই। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে। শরাফ আহমেদ জীবন পরিচালিত ক্রাইম থ্রিলার জনরার এই সিনেমাতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন, মৌসুমী নাগ, ইন্তিখাব দিনার, সুমনা নওয়ার সহ আরো অনেকে। একটা খুনের তদন্ত করতে গিয়ে ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসার মাইনুল কি কি প্রতিকূলতার সম্মুখীন হন এবং একই সাথে মৃত যুবকের পরিবার ও অভিযুক্ত আসামির পরিবারে এই মর্মান্তিক ঘটনার প্রভাব কিভাবে পড়ে তাই দেখানো হয়েছে এই সিনেমায়। একটা ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবে চক্কর 302 সিনেমার গল্প, টুইস্ট, খুনির মোটিভেশন এবং ব্যাকস্টোরি ছিল খুবই শক্তপোক্ত। তবে অপ্রয়োজনীয় মেলোড্রামা আর ডিস্ট্রাক্টিং সাবপ্লট সিনেমার গতিকে অনেকটাই মন্থর করে দেয়। তারপরেও বলবো সুমন আনোয়ার আর মোশাররফ করিমের উপভোগ্য অভিনয়, শাশ্বত দত্ত অভিনীত সজীবের সাথে মাইলুনের কেমিস্ট্রি আর সিনেমার ক্রাইম ইনভেস্টিগেশনের যে অংশটা, এই সব মিলিয়ে চক্কর 302 ছিল একটা ডিসেন্ট ওয়াচ। 8 ইনসাফ। আজব ক্যারেক্টার, খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ নামের এক দুর্ধর্ষ সন্ত্রাসীর উত্থান পতনের গল্পকে ঘিরে অ্যাকশন থ্রিলার জনার এই সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম, মিশা সওদাগর সহ আরো অনেকে। সিনেমার প্রথমার্ধ বেশ জমজমাট হলেও শেষার্ধ অনেকটাই ড্র্যাগ করে। বিশেষ করে ইউসুফের একজন সাধারণ যুবক থেকে গ্যাংস্টার হয়ে ওঠার ট্রানজিশনটা আর শেষের দিকে ইউনিভার্স তৈরির প্রচেষ্টাটা আমার কাছে কনভিন্সিং লাগেনি। তবে রাজ ও ফারিনের গ্ল্যামারাস উপস্থিতি এবং কিছু কিছু ফাইটিং দৃশ্য সংলাপ ছিল উপভোগ্য। 7 এশা মার্ডার। আমার মনে হচ্ছে আমি একটা ভুল ডিরেকশনে যাচ্ছি। তাহলে রাইট ডিরেকশনটা কি? একটি শহরে এশা নামের এক তরুণী মেয়ের নৃশংসভাবে খুন হওয়া ও অফিসার লিনার সেই খুনের তদন্ত করা নিয়ে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার জনরার এশা মার্ডার। আজমিরি হক বাঁধন ও পূজা ক্রুজ অভিনীত এই সিনেমাটির পরিচালনায় ছিলেন সানি সানোয়ার। একটা ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবে এশা মার্ডার ছিল ভীষণ উপভোগ্য। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমার চিত্রনাট্য ছিল টান টান এবং ইনভেস্টিগেশনে দেখানো ডিটেইলিং সিনেমাটাকে করেছে প্রাণবন্ত। সব মিলিয়ে ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার জনরায় একটা উল্লেখযোগ্য বাংলাদেশি সিনেমা হয়ে থাকবে এশা মার্ডার। 6 জংলি। একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল।
এমরাহিম পরিচালিত অ্যাকশন ড্রামা জনরার এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নৈরিতা, বুবলি, দিঘি সহ আরো অনেকে। জনি নামের এক একরোখা ও ছন্নছাড়া যুবকের জীবনে আসে পাখি নামের এক ছোট্ট মেয়ে, আর পাল্টে দেয় জনির জঙ্গলির মতো এলোমেলো জীবন। সিনেমাটার মধ্যে কিছু অপ্রয়োজনীয় মেলোড্রামা ছিল এবং সিনেমাটার থিমের সাথে 2022 সালে মুক্তি পাওয়া কান্নাড়া সিনেমা 777 চার্লির মিল পাওয়া যায়। এছাড়া জনির স্বাভাবিক জীবন থেকে জঙ্গলি হয়ে ওঠার কারণটাও অতটা কনভিন্সিং ছিল না। তবে সব সমালোচনা ছাপিয়ে সিনেমাটা ম্যাস অডিয়েন্সের মন ছুঁতে পারে জনি ও পাখির মধ্যকার অপূর্ব রসায়ন এবং এই দুটো চরিত্রে সিয়াম ও নৈরিতার হৃদয় ছাওয়া পারফরমেন্সের কারণে। এর পাশাপাশি সিনেমার প্রায় প্রতিটা গানই ছিল জনপ্রিয়। 5. তাণ্ডব। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। একদল সন্ত্রাসী এক টেলিভিশন চ্যানেলে হামলা করে এবং কিছু ক্ষমতাশালী ব্যক্তিকে জিম্মি করে রাখে। সে সশস্ত্র সন্ত্রাসীদের নেতা স্বাধীনের বক্তব্যে বের হয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য। রায়হান রাফি পরিচালিত পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার জনরার এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর সহ আরো অনেকে। সারপ্রাইজ এলিমেন্টে ভরপুর গতিময় চিত্রনাট্য, দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফি, সিয়াম আর নিশোর উপভোগ্য ক্যামিও, আর সর্বোপরি শাকিব খানের অসামান্য এক পারফরমেন্স, এই সবকিছু তাণ্ডবকে করেছে গত বছরের অন্যতম সেরা স্মরণীয় থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স। তবে সিনেমার শেষ দিকে ইউনিভার্স তৈরি করতে গিয়ে যেসব অসঙ্গতি দেখা গেছে তাতে সিনেমার মেরিট অনেকটাই কমে গেছে। দেখে মনে হয়েছে রায়হান রাফি সিনেমাটার হাইপ বাড়াতে গিয়ে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই গোজামিল দিয়ে সুরঙ্গ সিনেমার সাথে তাণ্ডবের কানেকশন দেখিয়েছেন। সিনেমা হলে ব্যাপারটা অনেক চিয়ারওয়ার্দি মোমেন্ট তৈরি করলেও পরবর্তীতে এই কারণে সৃষ্ট অসঙ্গতিগুলো নিয়ে সমালোচনার জন্ম হয়। 4. দেলুপি। আমাদের কোনো রকম ত্রাণ সামগ্রী দরকার নেই, আমরা চাই একটা টেকসই ভেড়ি বাঁধ। পলিটিক্যাল কমেডি ড্রামা জনরার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন শাটিকাপ ও সিনপাটের নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম। সিনেমায় আমরা দেখতে পাই 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর দেলুপি ইউনিয়নে প্রাক্তন চেয়ারম্যান জাকির ফেরত আসেন এবং এলাকায় বাঁধ নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি শুরু করেন। সিনেমায় আমরা একই সাথে এর রাজনৈতিক পট পরিবর্তনে এলাকার সচেতন যুব সমাজের প্রতিক্রিয়া, শিল্পী সমাজের দুর্ভোগ এবং একটি মিষ্টি প্রেমের গল্প দেখতে পাই। আমার মতে গত বছরের সবচেয়ে অথেন্টিক আর সবচেয়ে অনেস্ট আর সবচেয়ে সাহসী বাংলাদেশি সিনেমা ছিল দেলুপি। তাওকির ছোট পর্দায় যেমন মুনশিয়ানা দেখিয়েছিলেন, তার আরো পরিণত রূপ দেখা গেছে বড় পর্দায় দেলুপি সিনেমাতে। সমসাময়িক বাংলাদেশি রাজনৈতিক প্রেক্ষাপটের সূক্ষ্ম অসঙ্গতিগুলো চমৎকারভাবে ফুটিয়ে তোলার পাশাপাশি হাস্যরস আর বিনোদনেও ভরপুর ছিল দেলুপি। আর বরাবরের মতো অপরিচিত লোকাল আর্টিস্টদের দিয়ে এরকম প্রফেশনাল পারফরমেন্স আদায় করে তাওকির আবারও প্রমাণ করলেন তিনি কতটা ইউনিক আর দক্ষ পরিচালক। 3. উৎসব। আপনার জন্য রোজা রমজানের মাসে পুরো এলাকায় 6 ঘন্টা কারেন্ট ছিল না। এলাকায় ইলেকট্রিসিটি না থাকলেও আমার দোষ। জাহাঙ্গীর নামের এক নিঃসঙ্গ, বদরাগী ও কৃপণ লোকের কাছে এক চাঁদরাতে আসে 3 ভূত, যারা একে একে জাহাঙ্গীরের জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কিছু অংশ দেখায় এবং তাতে জাহাঙ্গীরের জীবনবোধে আসে বিশাল পরিবর্তন। তানিম নূর পরিচালিত কমেডি ড্রামা জনরার এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, সাদিয়া আয়মান, সৌম্যজ্যোতি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম সহ আরো অনেকে। স্মার্ট হিউমার, দাম্পত্য জীবনের টানাপোড়েনের নিখুঁত চিত্রায়ন আর মন ভালো করে দেওয়া লাইফ লেসন সব মিলিয়ে উৎসব ছিল বছরের সেরা পারিবারিক সিনেমা। জাহাঙ্গীর চরিত্রে জাহিদ হাসান তো সবার মন ছুঁয়েছেনি, তার পাশাপাশি সৌম্য আর সাদিয়ার ম্যাচিউর পারফরমেন্স সিনেমাটাকে অনেক সমৃদ্ধ করেছে। 2. দাগি। 1000টা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই, যদি তুমি না আসো সেই রাতের কোনো অর্থই নাই। শিহাব শাহিন পরিচালিত ড্রামা জনরার এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু সহ আরো অনেকে। নিশান নামের এক যুবক খুনের মামলায় অনেক বছর জেল খাটার পর ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে, কিন্তু আশেপাশের মানুষদের তার প্রতি ঘৃণা ও নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা নিশানের জন্য পৃথিবীটাকে আরো বড় জেলখানায় পরিণত করে। আমি মনে করি দাগি শুধুমাত্র গত বছরেরই না, ড্রামা জনরায় বাংলাদেশি সিনেমা জগতের অন্যতম শ্রেষ্ঠ একটা কাজ। একই কথা বলা যায় নিশান চরিত্রে নিশোর জীবন ঘনিষ্ঠ এক স্মরণীয় পারফরমেন্সের বেলায়। নিশানের কৃতকর্মের জন্য তাকে ঘৃণা করব, নাকি তার অনুশোচনা ও অসহায় অবস্থার জন্য তার প্রতি সহানুভূতিশীল হব, এরকম এক দোদুল্যমান ভাবনায় দর্শকদের ফেলে দেয় দাগি, যা এই সিনেমার সবচেয়ে বড় অর্জন। 1. বরবাদ। মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বড়লোকের বকে যাওয়া ছেলে আরিয়ান মির্জা প্রেমে পড়ে মিষ্টি মেয়ে নিতুর। আরিয়ানের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় তার বাবার অতীত কর্মফল। রোমান্টিক অ্যাকশন ড্রামা জনরার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন মেহেদী হাসান হৃদয়। সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পল, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর সহ আরো অনেকে। আমি শাকিব খানের ক্যারিয়ারে শুরু সেই অ্যানালগ যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় সব উল্লেখযোগ্য সিনেমাই সিনেমা হলে গিয়ে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, বরবাদ শাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে ওয়েল মেড মাস এন্টারটেইনিং সিনেমা।
সিনেমাটা হলের ভেতরে যত বেশি মাস মুভমেন্ট ক্রিয়েট করতে পেরেছে তা আমাদের কমার্শিয়াল সিনেমায় বিরল। যারা বরবাদে অ্যানিমেলের ইন্সপিরেশন নিয়ে কথা বলবেন, সমাজে এই ধরনের সিনেমার নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলবেন, তাদেরকে বলবো হ্যাঁ, বরবাদে ভিজুয়াল এবং থিমেটিক্যালি অ্যানিমেলের ইন্সপিরেশন অবশ্যই আছে, বাট ইমোশনালি ইটস বিন ডান ইভেন বেটার উইথ আ মাচ লেসার বাজেট। অ্যানিমেলে রণবিজয় সিং এর বাবার প্রতি উইয়ার্ড অবসেশনের কিংবা তার স্ত্রীকে চিট করার কোনো সন্তোষজনক ব্যাখ্যা নেই, তার হত্যাযোগ্য আর ভায়োলেন্সের সিগনিফিক্যান্ট কোনো কনসিকুয়েন্স নেই। কিন্তু বরবাদে আরিয়ান মির্জার মতো একজন দুর্নীতিগ্রস্ত বিত্তশালী ব্যক্তির বকে যাওয়া পুত্রের যেসব কর্মকাণ্ড দেখানো হয়েছে তা অনেকটাই রিলেটেবল। সিনেমার শেষে তার কৃতকর্মের যে শাস্তি দেখানো হয়েছে, আমি মনে করি সেটা একটা যথেষ্ট শক্তিশালী সামাজিক বার্তা। তাই সব দিক মিলিয়ে 2025 সালের সেরা বাংলাদেশি সিনেমা বরবাদ। প্রিয় দর্শক, এই ছিল 2025 সালে সেরা 10 বাংলাদেশি সিনেমা নিয়ে আমার এই বিশেষ টপ চার্ট। 2025 সালে কোন সিনেমাগুলো ছিল আপনার পছন্দের তালিকায় প্লিজ জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরো দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।